রান্নাবান্না নিয়ে বলতে গেলে সবার প্রথমে এইটাই বলতে হবে যে রান্নাবান্না কিন্তু মেয়েদেরকে শেখাতে হয় না, তারা কিন্তু অটোমেটিক ওটা শিখেই যায়। জানি না মানে ভগবান কি তাদের মানে মেয়েদের মধ্যে ওটা একদম মানে ভালোভাবে ইনপুট করে দিয়েছে যে এই ব্যাপারটা যে মেয়েরা জীবনের যে কোনো দিন হাতাখুন্তি ধরেনি, বিয়ের পরে ঠিক সে রান্নাবান্নাটা শিখে যায়। জানি না আমাদের জেনারেশনটা তো ওই রকমই হয়েছে, আমার কথা আমি বলছি। তারপরে এখন কি মানে যে যে কজনকে আমি কিন্তু আমার চোখের সামনে দেখি তারা কিন্তু জানে, রান্নাবান্না জানে, মানে আগে না করলেও পরে জানেন। মানে আমার চেনা জানার গণ্ডির ভেতরে আমি বলছি, কেননা বাইরে আর কি আছে সেটা তো আমি বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। যেমন আমি বাড়িতে রান্নাবান্না তো একদমই বললে ভুল হবে, করতাম। মা যখন থাকতো না, দিদির বাড়ি যেত বা কিছু, তখন একটু কাজ চালানোর মতন আমি করতে পারতাম। তাই নিয়ে আমার মায়ের খুব চিন্তা ছিল যে আমার মেয়েটার বিয়ে হলে সে কী করবে। কিন্তু বিয়ের পরে যেহেতু এইরকম করে, তার সঙ্গে তো আমাকে একাই থাকতে হয়েছে। তো বিয়ের পর থেকেই আমি কিন্তু একাই পুরো আমার ঘাড়ের সমস্ত কিছু। তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রথমে অসুবিধা হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো অসুবিধা হয়নি। সমস্ত কিছুই কিন্তু করতে শিখে গেছি। তো তাই ভাবি যে ভগবান একদম মেয়েদের হার্ড ডিস্কের মধ্যে ভালো করে রান্নাবান্নাটা ঢুকিয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি মানে যেই বিষয়টা নিয়ে বলবো, সেই বিষয়টার উপরে তো বলতে গেলে অনেক কিছু বলার আছে, কিন্তু কতটা পেয়ারা খাচ্ছি কেন বলো তো? ঠিকই ধরেছ, বিষয়টা হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্নার সঙ্গে খাওয়া দাওয়াটাও একদম মানে পেছনে পেছনে আসে, রান্নাবান্না খাওয়া দাওয়া। তো তার জন্য পেয়ারাটা নিয়ে বসেছি, খাবো আর বলবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে হ্যাশট্যাগ আমরা বাঙালি। আজকে বিষয় রান্নাবান্নার সম্বন্ধে আলোচনা করা। তো এটা হয়ে গেছে যদিও, কিন্তু তবুও আমার মনে হলো ঠিক আছে, হয়ে যাক। তখন আমি পার্টিসিপেট করিনি, কিন্তু এখন আমি আলোচনাটা করতেই পারি। আর এই রান্নাবান্না নিয়ে আমার কাছে বলার অনেক কিছু আছে। তো প্রথমেই শুরু করি, সেই ছোট্টবেলায় আমরা সবাই রান্নাবাটি খেলেছি। তো আমি তো প্রচুর খেলেছি রান্নাবাটি খেলা, পুতুল খেলা, মানে সাংঘাতিক পরিমাণে খেলেছি বড় হয়েও। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি পুতুল খেলেছি। তো এই যে পুজো আসছে, দুর্গা পুজোর পরেই হচ্ছে লক্ষ্মী পুজো, মনে পড়ে আমাদের বাড়িতে নাড়ু হতো, নারকোল নাড়ু অনেক। আমাদের তো গাছ ছিল, নারকোল গাছ, অনেকগুলো নারকোলের নাড়ু হতো। আর আমার বাবা নারকোল ছাড়াতো, নারকোলগুলোকে সুন্দর করে চেঁচে চেঁচে পরিষ্কার করতো, নারকোলগুলো ফাটিয়ে দিত। আর যখন পুজোর আগের দিন নাড়ু বানানো হতো। আর ওই যে আঁচি, আমরা বলি আঁচি, নারকোলের আঁচি বা নারকোলের যে মালাগুলো, ওইগুলো আমি বেছে বেছে রাখতাম। ওগুলো সব আমার, আমি ওগুলো দিয়ে কি করব না রান্নাবাটি খেলবো। আর হচ্ছে তারপরেই ঠিক আসতো পৌষ পার্বণ। পৌষ পার্বণের সময় যে নলেন গুড় রাখা হতো, বেশ তখনকার দিনে এরকম বড় বড় সেই মাটির কলসিগুলোর মধ্যে করে নলেন গুড় রাখতো আমাদের। সেই গুড় কবে ফাঁকা হবে, হাঁড়িটা কবে খালি হবে, তার আশায় আমি বসে থাকতাম। কেননা ওই মাটির হাঁড়িটা আমার চাই, মানে হাঁড়ি না, ঠিক কলসিটা আমার চাই। ওটা আমি রান্নাবাটি যখন খেলবো ওটা কলসি হিসেবে ব্যবহার করব। সবাই বড় বড় পেতলের কলসি নিয়ে জল আনে, কিন্তু ওইটা আমার চাই। কেননা অত বড় বড় কলসি তো আমি নিতে পারবো না, তাই ওই ছোট্ট কলসিটাকে রান্নাবাটির সময় আমি ব্যবহার করব কলসি হিসেবে। তো পুতুলের যখন বিয়ে দিতাম তখন এক প্রকার রান্না হতো, মানে সে ভোজ বাড়ির মতন। সব আশেপাশে ছেলে পুলেরা মিলে সন্ধেবেলায় খাওয়া দাওয়া হতো। কী হতো? ডিমের ঝোল আর ভাত। তা রান্নাটা করতো অবশ্যই বড়রা, মা ছিল, মা করতো, পাশের বাড়ি পিসি তারা করতো, এই হতো। সে এক সময় গেছে, এখনকার বাচ্চারা সেই সব কোনোদিনও পাবে না। একটু পেয়ারাটা খেয়ে নি না, কেমন জল জল হয়ে যাচ্ছে। আর একটা মনে পড়ে আমার মার রান্না করা। গ্যাস এসছে অনেক পরে আমাদের বাড়িতে, কিন্তু তার আগে আমার মা গুড় বা কয়লার উনুন, কয়লার দিয়ে খুব একটা করতো না, গুড়ের উনুন,
আর মাটির যে উনুন, সেটা শীতের দিনে মা ওই যে কাঠের উনুনটা ব্যবহার করতো। আর কাঠের উনুনে যখন রুটি বানাতো, তার যে একটা অদ্ভুত একটা গন্ধ, সেই গন্ধ আমি আজ পর্যন্ত আর কোথাও পাই না, কিন্তু সেই গন্ধটা আমার নাকে লেগে আছে। আর তবে গ্যাস আসার পরেও আমার মা কিন্তু মাটির উনুনে রান্না করতো, যখন শীতের দিনে, বিশেষ করে শীতের দিনে। আর ওই যে মাটির উনুনের চারিপাশ দিয়ে আমরা সব বসে থাকতাম পিঠের সময়, কখন পিঠে হবে, প্রথম পাতের পিঠেটা ফেলে দিয়ে, একটা পিঠে ফেলে দিয়ে তারপরে আমরা সব বসে থাকতাম ওই পিঠে খাওয়ার আশায়। তো হলে পরেই, পিঠেটা তৈরি হওয়ার পরেই আমাদেরকে মা নামিয়ে দিত গরম গরম, আর আমরা সেই পিঠে খেতাম। সাজের পিঠে ঝোলা সেই নলেন গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে, আহা, সে তো অপূর্ব এক স্বাদ। আর দুধে ভেজানো মাটির উনুনের সাজের পিঠে, তার মানে মানে সেটা বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর সেটা খেতে। পৌষ পার্বণের সময় আগের দিন থেকে সে চাল গুঁড়ো করা, শিলে চাল গুঁড়ো করা, আর আমাদের পাড়ায় এক ঢেকি বসত ছিল একজনের বাড়িতে, সেখান থেকে শিলে চাল বাটা। আর আমাদের বাড়িতে তখন আমার যে মামাতো দিদিরা আসতো, যারা পৌষ পার্বণে আর লক্ষ্মী পুজোর সময়, আমরা এই দুটো সময়ের জন্য আমি বিশেষ করে অপেক্ষা করে বসে থাকতাম, কবে লক্ষ্মী পুজো আসবে আর কবে পৌষ পার্বণ আসবে। কেননা তখন আমাদের বাড়ি, এমনিতেই আমাদের বাড়ি সবসময় গম 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 করতো লোকের, আর তখন তো আরও বেশি গম গম, যেহেতু ওই দিদিরা আসবে, খুব মজা হবে, সবাই মিলে একদম চাল বাটা হবে, পিঠে বানানো হবে, আমরা আবার চারিপাশ থেকে বসে থাকবো পুলি পিঠে বানানোর জন্য, আমরা চারিদিক দিয়ে, থালার চারিদিক দিয়ে ঘিরে বসে থাকবো। সে এক মানে এক কী বলবো, একটা উৎসবের মরশুম চলতো। আর রান্নাবান্না, আরেকটা যেই রান্নাবান্না, অনেক রান্নাবান্না আছে যাতে আগুন ব্যবহার হয়, আবার অনেক রান্নাবান্না আছে যাতে আগুন ব্যবহার হয় না। তেমনই একটা রান্না যেটা হচ্ছে নবান্ন, আমার মায়ের হাতে খেয়েছি, তারপরে এখনও পর্যন্ত আর খাইনি, অনেক বছর হয়ে গেল। সেই নবান্ন যখন নতুন চাল ওঠে, সেই চাল বেটে নারকোলের দুধ বের করে আদার রস আর গুড় দিয়ে একটা কি বলবো নবান্ন বানানো হয়। সেই নবান্নর যে কী স্বাদ, সেটা কি বলবো, সেটা মুড়ি দিয়ে খাওয়া হয় বা এমনিও খাওয়া হয়, ওটা হয় তরল, মানে লিকুইড হয়। ঠিক আছে, আমি এরপরে যদি নবান্ন কখনো করি, নবান্ন রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। জানি না সেই রকম অতটা ভালো হবে কি না, কেননা সেটা চাল বাটা থেকে শুরু করে নারকোল বাটা থেকে শুরু করে সবটাই কিন্তু শিলে বাটতে হয়। আর আমরা তো এখন মিক্সি ব্যবহার করি, শিলে বাটলে ওই যে নারকোলের যে বাটার পরে যে তেলটা খুব ভালো বের হয়, আর নবান্ন তাতেই বেশি টেস্টি হয়। আমি রান্নাবান্না বিয়ের আগে একদমই আমি জানতাম না। মা বিয়ের পরেই আমি যা রান্নাবান্না শেখা শিখেছি, কিছুটা মায়ের ধাঁচ অনুসরণ করে, মানে খেয়েছি সেই রকম অনুসরণ করে, কিছুটা আমার শাশুড়ির। তবে আমার শাশুড়ির রান্না, আমার মায়ের রান্না কিছু মিল থাকলেও বেশিরভাগই মিল নেই, কেননা আমার মা সবসময় কাঁচা মশলা ব্যবহার করতো, আমার শাশুড়ি সবসময় ভাজা মশলা ব্যবহার করতো রান্নাতে। তো সেই কারণে আমারও রান্নায় এখন ভাজা মশলাটাই বেশি ইউজ হয়, যেহেতু শাশুড়ির কাছ থেকে শেখা। তো বিয়ের পরে যেটা হয়, অ্যাডাপ্ট করি আমরা তো শ্বশুরবাড়ির জিনিসটাই, তাই। কিন্তু মানে আমার মা কিন্তু সেই মোগলাই বা বিরিয়ানি এই ধরনের রান্না কিন্তু পারতো না। যে বাঙালি রান্নাগুলো, সেইগুলোই খুব সিম্পল সাধারণ রান্না, কিন্তু এত টেস্টি হতো সেই রান্না, মানে বলে বোঝানো যাবে না। সেটা আমি শত চেষ্টা করলেও সেই জিনিসটা কিন্তু আসে না। কাঁচা জিরে আদা বাটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করতো, সেটাও অসাধারণ টেস্ট হতো, অসাধারণ টেস্ট, বলে বোঝানো যাবে না। খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি সোনামুগ ডাল দিয়ে আমাদের লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে বড় এক হাঁড়ি করে করা হতো, কেননা সারা পাড়ার লোক আমাদের বাড়িতে ওই খিচুড়ি খেতে আসতো। সে একদিন ছিল, সেটা আর কখনো হবে কি না, হবে না, আর কখনো হবে না, হওয়ার মতনও না। তো
আর এইদিকে রান্না, আমার শাশুড়ির রান্না, সেও খুব ভালো রান্না করতেন তিনি। দুজনের রান্না, দুজনে কিন্তু একই জায়গার লোক। আমার মাও ফরিদপুরের, আমার শাশুড়িও ফরিদপুরের, কিন্তু দুজনের রান্নার এতটা তফাৎ কেন আমি জানি না। কিছু কিছু ব্যাপারে মিল ছিল, কিছু কিছু ব্যাপারে একদমই অমিল। তো এই হচ্ছে আরেকটা ব্যাপার আমার রান্নার ব্যাপারে খুব মনে পড়ে। আমার কাকাবাড়ি হরিণঘাটায়, তো সেখানে ওদের তো গ্রামের মাটির উনুন, একদম ঝকঝকে তকতকে করা মাটির উনুন, মানে উঠোনটাকেও পুরো ওদের ল্যাপা পোছা একদম ঝকঝক করছে। সেই মাটির উনুনে যখন গরু দুধ জাল দিত না, সেটা একটা অদ্ভুত মানে আর মানে মানে অদ্ভুত গন্ধ, অদ্ভুত টেস্ট সেই গরুর দুধের। সেই গরম রুটি যখন ওর মধ্যে চুবিয়ে খাওয়া হতো, সেটা মানে সেই যে গন্ধটা আমি যেন এখনও নাকে পাই। এত সুন্দর তার স্বাদ, কোনো মানে সেমন কোনো মশলা না, সেমন কোনো মানে আহামরি জিনিস দিয়েও তৈরি না, কিন্তু তার স্বাদ মানে এখনও আমার মুখে লেগে আছে। সেই কোন ছোটোবেলায় গেছি সেখানে, তার মানে আমি নিজেই ভুলে গেছি যে কবে আমি গেছি, কিন্তু সেই স্বাদ, সেই গন্ধ এখনও আমার মুখে আছে, লেগে আছে। আর যেমন একই রান্না এক একটা জায়গার যেমন এক এক রকম রান্না। আমার বাপের বাড়িতে মানে আমার মা যেমনি করতো, ডালটা খুব ঘন করতো, মানে মুসুরের ডালটাই খুব ঘন করতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার মুসুরের ডালটাই একটু পাতলা খায় ওরা। তো মুসুরের ডালে যেমনি টমেটো দিয়ে ডাল করলে আমার মা সামান্য একটু চিনি দিত, কিন্তু আমার শাশুড়ি আবার সেক্ষেত্রে কিন্তু চিনি দিত না বলে আমি প্রথম দিতাম, কিন্তু এরা একটু হ্যাঁ মানে টমেটোর ডালে আবার চিনি, সেই নিয়েও একটু তারা একটু হাস্য মানে একটু মজা ওড়াতো। তো তারপর থেকে আমি আর দিই না। তো এখন আবার আমি ইদানিং আবার আমি দিচ্ছি, মানে যতদিন আমার শাশুড়ি ছিলেন ততদিন আমি দিতাম না, কিন্তু ইদানিং আমি আবার দিচ্ছি। তো মানে তাই বলি যে একই রান্না, কিন্তু এক একটা জায়গার এক এক রকম রান্না। আমার দিদির শাশুড়ি আবার তিনি ছিলেন বরিশালের, তার রান্না কিন্তু অসাধারণ রান্না। তাদের আবার কি বলতো, বেশিরভাগ হচ্ছে পাতায়, মানে পাতায়, কলা পাতায় মাছ ভাজা, কলা পাতায় ডিম ভাজা, কলা পাতায় আলু ভাজা, মানে শুকনো শুকনো যেই রান্নাগুলো, সেইগুলো মানে অসাধারণ টেস্ট, অসাধারণ। আর হচ্ছে মানে সব কিছুতে একটু নারকোল দিতে খুব পছন্দ করতেন, আমি দেখতাম যে। আর বসিয়ে এত সুন্দর করে খাওয়াতো না, কি বলবো, সামনে বসিয়ে মানে থালায় ভাত বেড়ে মানে সুন্দর করে তৃপ্তি করে খাওয়াতেন তিনি, মানে বলে বোঝাতে পারবো না তার কথা। আর তো সেই আমিও কলা পাতায় করি, কিন্তু সেই টেস্ট, আমার মাইমার মতন যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু আসে না। হ্যাঁ, আমার দিদি পারে, আমার দিদি মানে ওই কলা পাতায় যে মাছ ভাজা বা ডিম ভাজা, কলা পাতায় আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা খুব ভালো হয়। তো আমিও করি, চেষ্টা করি, কিন্তু অতটা ভালো না হলেও ঠিক আছে, চলে যায়। আমার চ্যানেলে কিন্তু আছে কলা পাতায় মাছ ভাজা, ডিম ভাজা, আলু পেঁয়াজ ভাজার রেসিপি, তোমরা একটু দেখে নিও, দারুণ হয়। তো হ্যাঁ, ওদের মতন অত ভালো না হলেও হয়। তো মানে রান্নাবান্না, আর এখন তো শেফরা মানে আমার দেখা প্রথম মেল শেফ হচ্ছেন সঞ্জীব কাপুর। তারপরে আরও এখন অনেকে এসেছে, কিন্তু তাদের রান্না সত্যি আমি কোনো আগামাথা পাই না, তার জন্য আমি চেষ্টাও করতে যাই না। আর আমার বিশেষ করে রান্না যেগুলো সিম্পল রান্না হয়, যেগুলো ট্র্যাডিশনাল রান্না হয়, সেইগুলোই ভালো লাগে আমার। ওই মিক্স ম্যাচ করে রান্না আমার সত্যি কথা বলতে পছন্দ হয় না, আমার নিজের ভালো লাগে না। মানে যেটা যার সঙ্গে যায় না, সেইটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে রান্না করলাম, সেই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। আমি খুব সহজভাবে যে কাজটা হয় আর খেতেও খুব সুস্বাদু হবে, সেই রকম রান্নাই বেশি পছন্দ করি, সেইগুলো খেতেও বেশি পছন্দ করি। আর আমাদের বাড়িতে তো একটু শুকনো খাবার চলে না, একটু ঝোল ঝাল খাবারই চলে। তো যেই বাড়ির লোকরা মানে মানুষরা যেরকম খেতে ভালোবাসে, সেই ফ্যামিলিতে কিন্তু সেই ধরনেরই রান্নাবান্নাটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সত্যি কথা বলতে, এই রান্নাবান্না নিয়ে কথা বলতে গেলে এর কোনো শেষ থাকবে না, একদম হতেই থাকবে। ও আচ্ছা, আর এ রান্নাবান্না বলতে গেলে একটা কথা যেটা মনে পড়ে, সেটা হচ্ছে রান্না পুজো। আমার বিয়ের আগে আমি কখনো রান্না পুজো কী সেটা আমি জানতাম না। আমার বিয়ের পরে আমি যখন উদয়নারায়ণপুরে থাকতে যাই, কেননা
উদয়নারায়ণপুর যখন পোস্টিং হয় ওখানে যাই, আমার কাছে একটা মেয়ে ছিল, মানে তখন আমার মেয়ে তো অনেকটাই ছোট, তো একা একা আমার পক্ষে একটু অসুবিধাই হতো, তো আমার কাছে একটা মেয়ে সবসময় থাকতো, তার নাম ছিল পদ্ম। এই পদ্ম, তুই যদি দেখিস আমার ভিডিওটা একটু কমেন্ট করিস না, হ্যাঁ। তো সে যখন ওদের রান্না পুজো হতো ছুটি নিত, তো আমি আবার বলতাম কি রান্না পুজো আবার কি, তখন ও বলতো যে রান্না পুজো আগের দিন আমাদের রান্না করে রাখতে হয়, পরের দিন হচ্ছে ওই বাসি রান্নাটা খেতে হয়। তো আর হচ্ছে ওই মনসা পুজো তারপরে থাকে, এরকম একটা ব্যাপার শুনেছি। তারপরে তো আস্তে আস্তে জানলাম যে রান্না পুজোটা আসলে কি, কেননা তারপরে আমি আরও অনেককে দেখেছি রান্না পুজো। তো এটা হচ্ছে এদেশি মানে লোকদের, যারা এদেশি তারা এই রান্না পুজোটা করে, কেননা আমরা তো বাঙালদের মধ্যে রান্না পুজোটা নেই বলে আমি অতটা জানতাম না। তো তারপরে যখন দেখলাম আশেপাশে অনেককে দেখলাম বিয়ের পরেই, তখন আমি জানলাম, কেননা আমার বাপের বাড়ির এলাকাটা পুরো বাঙাল, সেখানে কোনো এদেশি নেই। তো এই হচ্ছে ব্যাপার, মানে আমার এই রান্না বান্না নিয়ে এই হচ্ছে মতামত, বা যেইটুকুনি জানি তো, আর বলার থাকলে তো আরও অনেক কিছু বলার আছে, কিন্তু যেহেতু ওই যে কোনো কিছু লিখে নিয়ে বসি না, মাথায় যা আসে তাই বলতে আরম্ভ করি, ওর জন্য সব মানে এরটা ওর ঘাড়ে তারটা তার ঘাড়ে হয়তো হয়ে যায়, আমিও জানি, তোমরাও জানো যে মানে গুছিয়ে বলতে পারি না, এরটা তার ঘাড়ে তারটা ওর ঘাড়ে করে দিই। তো যাই হোক, তোমরা সবাই একটু ক্ষমা ঘেন্না করে নিও, আমাকে একটুখানি সহ্য করো। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর আজকের মতন টাটা, পজিটিভ থেকো, হাসি খুশি থেকো, টাটা বন্ধুরা।